সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অভিজ্ঞতা 4 অনুপাত ও সমানুপাত অধ্যায়ে তোমাদের স্বাগত। আজ আমরা বস্তুর তুলনা করে যে অনুপাতের ধারণা সেটা নির্ণয় করব, অর্থাৎ কোন একটি বস্তু থেকে আমরা কিভাবে অনুপাতে নিয়ে আসতে পারি। অনুপাত বলতে আসলে কি সেটা বুঝব। তোমরা সবাই বইয়ে জিরাফটি দেখতে পাচ্ছ না? খুব সুন্দর একটা ছবি। হ্যাঁ, জিরাফে দেখো এভাবে 3টি ভাগ করা আছে, অর্থাৎ উপরের যে অংশটি এটি গলা, আর একটি জিরাফের উচ্চতা বলতে কি বোঝায়? একেবারে পা থেকে একেবারেই মাথা পর্যন্ত, তাই না? হ্যাঁ, তো এইটা হলো জিরাফের সম্পূর্ণ দৈর্ঘ্য, আর এইটুকু হলো গলার দৈর্ঘ্য। এখন তোমরা সবাই একটি স্কেল নিবে, তোমাদের সবার কাছে যে একটি স্কেল আছে, স্কেল দিয়ে তোমরা এই জিরাফের মাথা থেকে এই যে গলার অংশটুকু নির্ণয় করবে এবং এর সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করবে। সম্মানিত ফ্যাসিলিটেটর তাদেরকে সহযোগিতা করবেন। আশা করি তোমরা সবাই এর দৈর্ঘ্যটি নির্ণয় করতে পেরেছ। কত হয়েছে বলো তো? আমার বইয়ে যেটা ছিল সেটার কিন্তু হয়েছিল সেন্টিমিটারে। দেখো স্কেলে কিন্তু দুই পাশে দুই ধরনের পরিমাপ আছে। একটি আছে সেন্টিমিটার, দেখো এই যে উপরের যে অংশটুকু ছোট ছোট যে দাগটি আছে এটা আছে সেন্টিমিটারে, এবং নিচে যে বড় যে দাগটি আছে এপাশেও আছে। এই যে এপাশে উপরে দেখো একটি বড় দাগ আছে, দেখেছো? এই যে 1 2 3, হ্যাঁ, এই যে দাগগুলা বেশি লেন্থের, এটুকু হচ্ছে ইঞ্চিতে। তো আমি সেন্টিমিটারে নির্ণয় করেছিলাম, বইয়ে আমার এই সেন্টিমিটারটুকু হয়েছে 2.5, অর্থাৎ এই যে অংশটুকু আমি পেয়েছিলাম 2.5 সেন্টিমিটার, এবং সম্পূর্ণ যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটি পেয়েছিলাম 6.5 সেন্টিমিটার। আশা করি তোমাদেরও একইভাবেই হয়েছে। এখন চলো আমরা এই যে ছকটি পূরণ করি। ছকটি তোমাদের বইয়ের 4.1 নং ছক। সবাই বইয়ের ছকটি বের করেছো? চলো এখন আমরা এই ছকটি পূরণ করব। জিরাফের গলার দৈর্ঘ্য কি পেয়েছিলাম? 2.5। দেহের দৈর্ঘ্য কি পেয়েছিলাম? 6.5। এখন দেখো গলার দৈর্ঘ্য ও পুরো দেহের দৈর্ঘ্যের অনুপাত, অর্থাৎ গলার যে দৈর্ঘ্য অনুপাত সম্পূর্ণ দেহের দৈর্ঘ্য। অনুপাত তোমরা আগে করেছো না? কিভাবে লিখতে হয় দেখো, গলার দৈর্ঘ্য যেহেতু আগে বলেছে সেহেতু গলার দৈর্ঘ্য 2.5, এই অনুপাত 6.5। ঠিক আছে? তো 2.5 এবং 6. এখন বলছি গলার দৈর্ঘ্য এবং পুরো দেহের দৈর্ঘ্যের অনুপাত। আবার পুরো দেহের দৈর্ঘ্য ও গলার দৈর্ঘ্যের অনুপাত তাহলে কি ঠিক উল্টো না? আগে পুরো দেহের দৈর্ঘ্য লিখব 6.5, আবার গলার দৈর্ঘ্য লিখব 2.5। এটাকে আমরা একটু সাধারণ ভগ্নাংশে পরিণত করতে পারি। কিভাবে দেখো, এই যে 25, এটাকে আমরা লিখব 25/10 অনুপাত 65/10। এখানে একটু কাটাকাটি করি, 5 5 25, 5 2 10, 5 2 10, 5 65, 5 1 5, 3 5 15, 5 13 65, তাই না? তাহলে এটা উভয় পক্ষকে আবার আমি 2 দিয়ে গুণ করব, তাহলে আসবে 5/13। বুঝতে পেরেছো তো না? অর্থাৎ অনুপাতে উভয় অনুপাতকে আমি একই সংখ্যা দিয়ে গুণ এবং একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। বুঝতে পেরেছো? আবার বলছি, অনুপাতকে আমি যদি গুণ করি উভয় অনুপাতকে একই সংখ্যা দিয়ে গুণ করব, যদি ভাগ করি উভয় অনুপাতকে একই সংখ্যা দিয়ে ভাগ করব, যোগ বিয়োগ কিন্তু করা যাবে না। ঠিক আছে? তাহলে এই ভগ্নাংশটি হবে, এই অনুপাতটি হবে 5/13, এবং এই অনুপাতটি হবে 13/5। তোমরা বইয়ে এই অনুপাতগুলো লিখে নাও। চলো এখন আমরা
আরেকটি কাজ করি। দেখো তোমাদের বইয়ের 4.2 এই ছকে কিন্তু আছে যে তোমাদের সপ্তম শ্রেণীর যে গণিত বই এবং বাংলা বই, সপ্তবর্ণ লেখা আছে, তাই না? সুন্দর বই। গণিত বই এবং বাংলা বইটি সবাই ব্যাগ থেকে বের করো। বের করেছো? এখন সবাই স্কেল নিবে। স্কেল নিয়ে এই দুটি বইয়ের দৈর্ঘ্য, অর্থাৎ এই অংশটি দৈর্ঘ্য, এই অংশটি প্রস্থ, এবং এই যে অংশটুকু উচ্চতা, এই অংশটুকু নির্ণয় করো। দেখো গণিত বইয়ের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, সবাই যেহেতু গণিত ক্লাসে আছো, গণিত বইয়ের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত বলো তো? একটু মোটা না বইটা বাংলা বইয়ের থেকে? হ্যাঁ। তো গণিত বইয়ের আমরা দৈর্ঘ্য পাই 24, প্রস্থ পাই 18, এবং পুরুত্ব অর্থাৎ উচ্চতা বা পুরুত্ব একই কথা, পুরুত্ব পাবো 2, অবশ্যই সেন্টিমিটারে, তাই না? বাংলা বইয়ের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য প্রস্থ কিন্তু একই পাই। দেখো তুমি বইটা একটি আরেকটি বইয়ের উপরে রেখে দেখো, এটা কিন্তু একই উচ্চতার। 24, 18, এখানে পুরুত্বটা একটু কম, 1, তাই না? সবাই পরিমাপ করেছো তো, না? তাহলে এখন অনুপাত কি হবে? গণিত বই এবং বাংলা বইয়ের দৈর্ঘ্যের অনুপাত। কিসের অনুপাত? দৈর্ঘ্য। গণিত এবং বাংলা বই, প্রথমে গণিত তারপর বাংলা, তাহলে এটা হবে 24:24। এটাকে যদি আমি 24 দিয়ে উভয় পক্ষকে ভাগ করি তাহলে এখানে আসে 1:1, তাই না? আবার গণিত বই এবং বাংলা বইয়ের প্রস্থের অনুপাত আসে 18:18। এটা গণিত, এটা বাংলা। আবার পুরুত্ব, এটাও কিন্তু একইভাবে 1:1, এবং এইটা আসে 2:1। এটা কিন্তু আর হয় না, তাই না? যেহেতু 2 এবং 1কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে সাধারণ কোনো গুণনীয়ক পাওয়া যায় না, এই জন্য আমরা ওটাকে আর ভাগ করতে পারবো না। এতক্ষণ আমরা যে অনুপাতগুলো নির্ণয় করলাম, বলো তো এখানে কতটি রাশি ছিল? রাশি কি জানো? হ্যাঁ, এই অনুপাতের এই যে এটি একটি রাশি, এটি আরেকটি রাশি, তাহলে আমরা কতটি রাশি পেয়েছি? 2টি রাশি পেয়েছি, তাই না? হ্যাঁ, চলো এখন আমরা এই দুটি রাশিকে আমরা অনুপাতের ভাষায় কিভাবে বলি? প্রথম রাশিকে বলি পূর্ব রাশি, এবং পরবর্তী যেটি থাকে সেটিকে বলি উত্তর রাশি। তাহলে একটি অনুপাতে কতটি রাশি থাকে? 2টি। প্রথমটি থাকে উত্তর রাশি এবং পূর্ব রাশি, এবং পরটি আমরা বলি উত্তর রাশি। যেমন ধরো এখানে 2:3, এই যে অনুপাতটি, এই অনুপাতের 2 হলো পূর্ব রাশি এবং 3 হলো উত্তর রাশি, ঠিক আছে? এখন এই যে অনুপাতটি, কয়েক ধরনের অনুপাত আছে। চলো আমরা একটি অনুপাত দেখি, লঘু অনুপাত। লঘু অনুপাত কাকে বলে? যখন কোনো সরল অনুপাত কাকে বলছি? সরল অনুপাত বলছি যখন দুটি রাশির অনুপাত হয়, যখন কোনো অনুপাত দুটি রাশির হয়। হ্যাঁ, 3টি, 4টি, 5টি, অনেকগুলো রাশির অনুপাতই হতে পারে, কিন্তু যখন কোনো অনুপাত দুটি রাশির হয় সেই অনুপাতকে আমরা বলছি সরল অনুপাত। এই সরল অনুপাতের পূর্ব রাশি যখন উত্তর রাশি থেকে ছোট হয়, দেখো এই যে ছোট চিহ্ন, তাই না? লেস দেন, ছোট, তো তখন আমরা সেই সরল অনুপাত কি বলবো? লঘু অনুপাত। দেখো উদাহরণস্বরূপ আমরা প্রথমে বলেছি 1:5, তো 1 বড় নাকি 5 বড়? অবশ্যই 5 বড়। তাহলে পরের অনুপাতটি যেহেতু বড়
তাহলে এই অনুপাতকে বলবো লঘু অনুপাত। একইভাবে দেখো 3 এবং 8 একেও আমরা বলবো লঘু অনুপাত। 2, 5, 5, 17 এটিও লঘু অনুপাত। চলো এখন ওই যে জিরাফের যেটি আমরা করেছিলাম, এই জিরাফের অনুপাতের যে ছকটি, সেই ছকে বলো তো এখানে কোনটি লঘু অনুপাত? বলতে পারবে? এইটি নাকি এটি? অথবা আমি যদি এটাকে তোমাদের আগের মতো করে লিখি যে 5:13, আবার এখানে 13:5, তাহলে কোনটি লঘু অনুপাত? অর্থাৎ প্রথম রাশিটি, পূর্ব রাশিটি কোনটির ছোট? অবশ্যই গলার দৈর্ঘ্য ও পুরো দৈর্ঘ্যের যে অনুপাত, সেই অনুপাতে গলার দৈর্ঘ্যটা ছোট ছিল, তাই না? এই কারণে এই অনুপাতটি আমরা লঘু অনুপাত বলবো। গুরু অনুপাত। গুরু অনুপাত কি? গুরু অনুপাত হলো ওই সকল সরল অনুপাত, যে সকল সরল অনুপাতের পূর্ব রাশিটি বড় হয়। দেখো পূর্ব রাশিটি বড়, অর্থাৎ প্রথম অনুপাতের প্রথম যে রাশিটি, এই রাশিটি বড় হবে এবং পরবর্তী যে উত্তর রাশি, সেই রাশিটি হবে ছোট। দেখো উদাহরণস্বরূপ 5:2, 5 এবং 2 এর ভিতরে কোনটি বড়? 5 বড়। এবং 5 কোথায় আছে? প্রথমে আছে, অর্থাৎ পূর্ব রাশিতে আছে। পূর্ব রাশিতে যদি বড় সংখ্যা থাকে তাহলে সেটিকে আমরা বলবো গুরু অনুপাত। তাহলে এটা অবশ্যই গুরু অনুপাত। একইভাবে 8:5 এটিও গুরু অনুপাত, 5:3 এটিও গুরু অনুপাত, 17:7 এটিও গুরু অনুপাত। এই যে আমাদের যে একটা ছক ছিল জিরাফের গলার দৈর্ঘ্য এবং সম্পূর্ণ দেহের দৈর্ঘ্যের ছক, এই ছকে বলতো কোনটি গুরু অনুপাত? বলতো। হ্যাঁ, অবশ্যই এই অনুপাতটি গুরু অনুপাত, কারণ 6.5 অবশ্যই 2.5 থেকে বড়। 6 আর 2, তাই না? ঠিক আছে, চলো এখন আমরা একক অনুপাত সম্পর্কে বুঝবো। আচ্ছা বলো তো, সম্পর্ক গণিতে মৌলিক সম্পর্ক আমরা আগে থেকেই জানি যে গণিতে আমাদের সম্পর্ক আছে 3টি, মৌলিক সম্পর্ক 3টি। একটি হলো ছোট, একটি হলো বড়, আর একটি সমান। এই 3টি মৌলিক। আর 2টি আছে হাইব্রিড, 2টি আছে। সেটা হলো এমন ছোট অথবা সমান এবং বড় অথবা সমান। সেই 2টি আমাদের এখানে প্রয়োজন হবে না। হ্যাঁ, তাহলে যেহেতু ছোট এবং বড় 2টি সম্পর্কে আমরা দেখে ফেলেছি, এখন যদি সমান হয়, পূর্ব রাশি এবং উত্তর রাশি যদি সমান হয়, তাহলে কি হবে? তখন সেই অনুপাতকে আমরা বলবো একক অনুপাত। ঠিক আছে, দেখো এই যে সরল অনুপাত, অবশ্যই সরল অনুপাত হতে হবে, অর্থাৎ 2টি রাশির অনুপাত হতে হবে। পূর্ব রাশি সমান উত্তর রাশি। এখন দেখো 2:1:1, 8:8, 3:3, 7:7। আমরা কিন্তু ইতোমধ্যেই এরকম একটি অনুপাত দেখে ফেলেছি। কোথায় বলো তো? এখানে না, যে আমরা ছকগুলো করেছিলাম ওই ছকগুলোর ভিতরে একটি এইরকম অনুপাত ছিল। বলো তো কোনটি? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আমরা যে বইয়ের পরিমাপ করেছিলাম, সেখানে দৈর্ঘ্যের অনুপাত এবং প্রস্থের অনুপাত, এই 2টি ছিল একক অনুপাত। দেখো 24:24, 18:18। এখন বলো এই 2:1 এটি কোন ধরনের অনুপাত ছিল? হ্যাঁ, এটি হলো গুরু অনুপাত, তাই না? হ্যাঁ। এখন চলো আমরা একটি ব্যস্ত অনুপাত দেখি। ব্যস্ত অনুপাত কাকে বলি? ব্যস্ত অনুপাত বলবো যদি পূর্ব রাশি উত্তর রাশিতে পরিণত হয় এবং উত্তর রাশি পূর্ব রাশিতে পরিণত হয়। কোনো অনুপাতে আমরা যদি পূর্ব রাশিকে উত্তর রাশিতে পরিণত করব এবং উত্তর রাশিকে পূর্ব রাশিতে পরিণত করব, তখনই আমাদের সেটাকে হবে ব্যস্ত অনুপাত। যেমন দেখো এই যে 3:8, আমরা 3কে 8-এর স্থানে এবং 8কে 3-এর স্থানে যদি নিয়ে আসি, তাহলে নতুন যে অনুপাত পাবো 8:3, এই অনুপাতটি হবে 3:8, এই অনুপাতের ব্যস্ত অনুপাত। আবার বলছি, দেখো
যদি আমরা কোনো অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে স্থান পরিবর্তন করি তাহলে নতুন যে অনুপাতটি পাই সেই অনুপাতটি হবে পূর্ব অনুপাতের ব্যস্ত অনুপাত। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, তাই না? চলো আমরা ইতোমধ্যে কিন্তু ব্যস্ত অনুপাতের একটি উদাহরণ দেখে ফেলেছি। কোথায় বলো তো? হ্যাঁ, এই যে জিরাফের গলার দৈর্ঘ্য এবং দেহের দৈর্ঘ্যের যে ছকটি ছিল সেখানে দেখো প্রথম অনুপাত এবং দ্বিতীয় অনুপাত পরস্পরের ব্যস্ত অনুপাত, তাই না? হ্যাঁ, আমরা অলরেডি এটা দেখে ফেলেছি। চলো তাহলে আমরা এখন একটি শ্রেণীর কাজ করি। কোনটি লঘু অনুপাত এবং কোনটি গুরু অনুপাত? লঘু অনুপাতকে তোমরা টিক চিহ্ন দিয়ে এবং গুরু অনুপাতকে তোমরা ডাবল টিক দিয়ে প্রকাশ করতে পারো। চলো বলো, প্রথম 5:3 এটা কি লঘু নাকি গুরু? হ্যাঁ, এটি গুরু অনুপাত। যেহেতু বড় আমরা এটাকে দিব ডাবল টিক চিহ্ন দিব, ঠিক আছে? এরপরে আছে 2:7, এটি কি লঘু নাকি গুরু? লঘু অনুপাতের কি শর্ত ছিল? প্রথম রাশিটি হবে ছোট, 2 ছোট 7, তাহলে এটি লঘু অনুপাত, তাই না? 4:7 বলো তো, 4 ছোট নাকি 7 ছোট? অবশ্যই 4 ছোট, তাহলে এটি লঘু অনুপাত। 5:8 এটাতে কোনটি ছোট? 5 ছোট, তাহলে এটিও লঘু অনুপাত। 101 এবং 100-র ভিতরে কোনটি ছোট? এটিও লঘু অনুপাত। এখন যদি আমি বলি 7-9 এবং 4-9 এটি কোন ধরনের অনুপাত বলো তো? হ্যাঁ, এটি অবশ্যই গুরু অনুপাত, তাই না? আশা করি তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছ। চলো আমরা এখন পরবর্তী আরেকটি কাজ করি। এই যে অনুপাতগুলো আছে, চলো আমরা এই অনুপাতগুলোর ব্যস্ত অনুপাত নির্ণয় করি। ব্যস্ত অনুপাত মনে আছে তো না? ব্যস্ত অনুপাত হলো যেই পূর্ব রাশি এবং উত্তর রাশি তাদেরকে স্থান পরিবর্তন করিয়ে দিতে হবে। তাহলে এটির যে ব্যস্ত অনুপাত সেটি হবে 3:5, এর ব্যস্ত অনুপাত হবে 7:2, এর ব্যস্ত অনুপাত হবে 7:4, এর ব্যস্ত অনুপাত হবে 8:5, এর ব্যস্ত অনুপাত হবে 101:100। আশা করি তোমরা সবাই পেরেছো, তাই না? এখন বলো, এই যে অনুপাতগুলো এগুলোর ভিতরে কোনটি লঘু এবং কোনটি গুরু? এই অনুপাতটি লঘু অনুপাত, এই অনুপাতটি গুরু অনুপাত, এই অনুপাতটি গুরু অনুপাত, এটিও গুরু অনুপাত, এটিও গুরু অনুপাত। এর ভিতরে কিন্তু কোনো একক অনুপাত নেই, তাই না? একক অনুপাত হলে কি হতো? এটা তখন 3:3 অথবা 5:5 এভাবে হতো, তাই না? চলো তোমরা এখন বাড়িতে কি করবে? বাড়িতে তোমাদের যে পাঠ্য বই আছে সেখানে দেখবে সরল অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত, একক অনুপাত ও ব্যস্ত অনুপাত এগুলো আলাদা আলাদা করে পয়েন্ট করা আছে। তোমরা সবাই এই অনুপাতগুলার সংজ্ঞা লিখবে, খুঁজে বের করবে যে এইটি লঘু অনুপাত কাকে বলে, সরল অনুপাত কাকে বলে, এটিকে সরল অনুপাত বলে, লঘু অনুপাতকে এটিকে লঘু অনুপাত বলে। এভাবে করে তোমরা এই অনুপাতগুলোর সংজ্ঞা লিখবে এবং 2টি করে উদাহরণ দিবে, ঠিক আছে? তো আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী দিন। সবাইকে ধন্যবাদ।